রবীন্দ্রনাথ আমার কাছে আসলে কি? আমার একটা ডিসার্টেশনের টপিক ছিল যে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে। রবি ঠাকুর লিখেছেন, তার বাইরে কোনো হিউম্যান ইমোশন আছে বলে আমি বিশ্বাস করি না। তো এবার দাঁড়িয়ে আছি রিহার্সাল রুমের বাইরে, কারণ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। রবীন্দ্রনাথ আমার কাছে আসলে কি? রবীন্দ্রনাথ বলতে গেলে বলাটা ভীষণ জটিল। জটিল ঠিক না, এতটাই সহজ যে সেটাকে ঠিকঠাক এক্সপ্লেন করে বলাটা ভীষণ মুশকিল যে আমার কাছে কি। প্রথম রবি ঠাকুরের সাথে আলাপ হয় সবার যেভাবে আলাপ হয় আর কি, বইয়ের মাধ্যমে, ছড়া, সহজ পাঠ, তো সমস্ত কিছুর মাধ্যমেই। তো রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে, গান শুনতে শুনতে, গান করতে করতে, গুনগুন করে বা হারমোনিয়ামে, এভাবেই বেড়ে ওঠা। তো মাস্টার্সের ডিসার্টেশনে আমাদের দুটো ডিসার্টেশন করতে হতো। তো সেখানে আমার একটা ডিসার্টেশনের টপিক ছিল যে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে, আমি করেছিলাম আর কি, রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে কাজ করেছিলাম। তো কয়েকটা ছোট গল্প নিয়ে, সিলেক্টেড শর্ট স্টোরিজ নিয়ে। তো সেখানে কাজ করতে গিয়ে আমি রিয়েলাইজ করি যে আমাদের জীবনে এমন কোনো ইমোশন নেই যেখানে আমরা রবীন্দ্রনাথের কোনো কবিতার লাইন হোক, কোনো গদ্যাংশের লাইন হোক, কোনো উপন্যাসের লাইন হোক, কোনো গানের লাইন আমরা খুঁজে পাবো না রিলেটেবল, এবং সেটার মলম হিসেবে অন্য কিছু খুঁজে পাবো না। আমার তো দুঃখ হলে আমি দুঃখেরই গান শুনি, এবং সেটা আমার আস্তে আস্তে করে সেটা ঠিক হয়ে যায়। তো কারোর ক্ষেত্রে হয় দুঃখ হলে আনন্দের গান শোনে। তো যেটাই শুনি না কেন, সেটাই আমাদের রবি ঠাকুর লিখেছেন, তার বাইরে কোনো হিউম্যান ইমোশন আছে বলে আমি বিশ্বাস করি না। তো রবি ঠাকুর আমার কাছে এটাই। এবং রবি ঠাকুরের প্রথম আবৃত্তি যেটা শেখা, সেটা হচ্ছে প্রশ্ন। আমার 7 বছর বয়সে, প্রবাবলি 7-7.5 বছর বয়সে। তো তখন স্কুলে পড়ি। স্কুলে সবাই মোটামুটি নাচ করছে, পার্টিসিপেট করবে আর কি। তো আমার বান্ধবীরা সবাই নাচ মোটামুটি শিখতো। তো তখন নাচ শিখি না, তাহলে আমি কি পার্টিসিপেট করব? আমার একটা কিছুতে পার্টিসিপেট করতে ইচ্ছে হচ্ছে। তো তখন আমাকে বাবা এই কবিতাটি শেখায়। 7 বছর বয়সে স্বাভাবিকভাবেই আমি কবিতাটির অর্থ সেই অর্থে বুঝিনি। তো কিন্তু আমার খুব ভালো লাগে করতে করতে, শুনতে, করতে ইচ্ছে করে। এবং আমি আমার মনে আছে আমি শিশু বিকাশে পড়তাম। তো কাগজে লেখা ছিল, ইন কেস যদি আমি ভুলে যাই, তো বাবা লিখে দিয়েছিল, বাবার মুখস্থ ছিল সেই থেকে লেখা। তো আমি নিয়ে স্কুলে নিয়ে গেছি, এবং যেখানে নাচের রিহার্সাল, আমাদের বলা ছিল যে যে কোনো কিছু করতে হবে। তো বাড়িতে বললাম এরকম সবাই নাচ করছে, আমি কি করব? তো আমাকে বাবা বললো যে আবৃত্তি শেখার কথা। আবৃত্তি শিখে তো গেছি, কাগজটা নিয়েও গেছি, কিন্তু আর টিচারকে বলতে পারছি না, আমি ইন্ট্রোভার্ট ছিলাম, তো বলতে তো পারছি না যে আমি আবৃত্তি করব। এবার দাঁড়িয়ে আছি রিহার্সাল রুমের বাইরে, কারণ টিচার নাচ দেখছেন ওদের। তো আমি গেলাম। তখন সপ্তদ্বীপাদিও আমাদের পড়াতেন। তো সপ্তদ্বীপাদি বলল যে কি করবি? সপ্তদ্বীপাদি ছিলেন, সপ্তদ্বীপাদি আসতো আমাদেরকে, মাঝে মাঝে ক্লাস নিত। তো সপ্তদ্বীপাদি বলল কি ব্যাপার এখানে দাঁড়িয়ে?
আছি কেন জিজ্ঞেস করলো, তো আমি বললাম আবৃত্তি করবো। বললো খুব ভালো ব্যাপার। তো সেই কবিতাটাই মানে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানোর আবার মনে হয় আলাদা করে কিছু লাগে, রবি ঠাকুরের লেখা দিয়েই সবাই শ্রদ্ধা জানাই, আমরা জানিয়ে থাকি, মানে গঙ্গা জলে গঙ্গা পুজো বলতে গেলে। তো সেটাই প্রথম শেখা আবৃত্তি রবি ঠাকুরের, সেটাই আর কি করলাম। আর মানে আমি বয়স অনুপাতে তুলনামূলকভাবে রবি ঠাকুরের আবৃত্তি শেখাটা ম্যাচিওর্ড আবৃত্তি দিয়ে শুরু করেছিলাম। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবু বাহির দ্বারে। আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছি নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো?